হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। পিপিটি তো দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখো, আমরা আসলে ফিল্টার ডিজাইন পড়তেছিলাম এইখানে। আমি একটু গত ক্লাস থেকে একটু দুইটা কথা বলতে চাই। প্রথমটা হচ্ছে, দেখো, আমরা প্রথমে নাল ফিল্টার যখন ডিজাইন করেছিলাম, আমরা স্যাম্পলিং রেট নিয়েছিলাম 1 কিলোহার্টজ, তাই তো? হ্যাঁ স্যার। আর আমরা এখানে দুইটা সাইনোসয়েডস ইউজ করেছিলাম, একটা ফ্রিকোয়েন্সি 100 হার্টজ আর একটার 50 হার্টজ। 50 হার্টজ ফ্রিকোয়েন্সির কম্পোনেন্টটাকে আমরা নালিফাই করতে চাই, মানে রিজেক্ট করতে চাই। আচ্ছা, সেই জন্য তোমাদেরকে যেভাবে ডিজাইনটা দেখিয়েছিলাম আর কি, সেখানে আমরা বলেছিলাম যে এইরকম এক্স টি থেকে এক্স এন এ কনভার্ট করি, তারপরে যেটাকে রিজেক্ট করা লাগবে সেইখান থেকে আমরা পোল এবং জিরোটাকে আমরা আইডেন্টিফাই করি। আচ্ছা, পোল এবং জিরোগুলোকে আইডেন্টিফাই করি এবং সেই পোল জিরো থেকে আমরা একটা ট্রান্সফার ফাংশন এইচ জেড কমপ্লিট করি, তাই তো? আচ্ছা, যেমন এখানে আমরা যখন কমপ্লিট করেছিলাম, দেখো, জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জে পাই বাই 10 ইন্টু জেড মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস জে পাই বাই 10 ডিভাইডেড বাই জেড স্কোয়ার। দুইটা পোলও আমরা রাখি, যদি দুইটা জিরো রাখি, দুইটা পোলও আমরা ইকুইভ্যালেন্টলি রাখি, তাই তো? এরকম আমরা বলেছিলাম না? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, দুইটা পোল জিরো থাকলে দুইটা পোল কেন রাখবো, এই বিষয়টা নিয়ে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি। আসলে আমরা জেড ট্রান্সফর্মের যত যত ফর্মুলেশন সবখানে আমরা যেভাবে ইউজ করি, জেড ইনভার্স হিসেবে ইউজ করি না? জেড ইনভার্স, জেড টু দ্য পাওয়ার -2, জেড টু দ্য মাইনাস, এইভাবে না, তাই তো? জি হ্যাঁ স্যার। স্যার। সুতরাং আসলে এই ট্রান্সফার ফাংশনটা আমরা অরিজিনালি যেভাবে লিখি সেটা হচ্ছে এইচ জেড ইকুয়ালস টু 1 মাইনাস, এখানে 1 মাইনাস ই টু দ্য পাওয়ার জে পাই বাই 10 ইন্টু জেড ইনভার্স। তুমি কি বুঝতে পারছো এই টার্মটা আসলে আমরা কেমনে রিপ্রেজেন্ট করি? কি বলছি হ্যাঁ আমি? স্যার। 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস জে পাই বাই 10 ইন্টু জেড ইনভার্স। আর পরেরটার জন্য একইভাবে 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস জে পাই বাই 10 ইন্টু জেড ইনভার্স। আমরা নর্মালি এইভাবে রিপ্রেজেন্ট করি, তখন আর জেড জেড স্কোয়ারটা দেওয়ার দরকার নাই। তাহলে আমরা সিম্পলি যদি আমরা ইনভার্স ফর্মে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা বলতে পারি এইচ জেড ইকুয়ালস টু 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস জে পাই বাই 10 ইন্টু জেড ইনভার্স ইন্টু 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস জে পাই বাই 10 জেড ইনভার্স। জেড স্কোয়ারটা তখন আর লাগবে না, তাই তো? এরকম ফর্মে। তাহলে দেখো, উপরে যেটা আছে 1 মাইনাস ই টু দ্য পাওয়ার জে পাই বাই 10 ইন্টু জেড ইনভার্স আর 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস জে পাই বাই 10 ইন্টু জেড ইনভার্স, এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, এই ফর্মে লেখা যাবে না? এই, তুমি কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ জি স্যার। স্যার, বুঝতে যেমন পারছি। এই টার্মটাকে তুমি যদি জেড স্কোয়ার জেড দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে আসবে জেড মাইনাস, যেটা এখানে লেখা আছে, কারণ অরিজিনালি ছিল 1 মাইনাস ই টু দ্য পাওয়ার জে পাই বাই 10 ইন্টু জেড ইনভার্স। সেটাকে জেড দ্বারা মাল্টিপ্লাই করলে আসবে জেড মাইনাস এই যেটা, পরেরটাকেও জেড দ্বারা মাল্টিপ্লাই করলে আসবে এটা। যেহেতু এটাকে যদি নিউমারেটর হিসেবে ধরো, তাহলে একটা জেড দুইটা জেড, তাহলে জেড স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করলাম আসলে, তাই তো? সো জেড স্কোয়ার দ্বারা আমরা ডিভাইড করে দেবো। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। মানে তুমি দুই ফর্মে রিপ্রেজেন্ট করতে পারো এই। আচ্ছা, এই এতটুকু বলতে পারছি, মানে তোমার কনফিউশন থাকার কোনো মানে নাই যে কেন এখানে জেড ইনভার্সটা জেড স্কোয়ারটা আসলো। আচ্ছা, তুমি কি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখান থেকে শুধু বলতে চাই, যেটা অলরেডি গত ক্লাসে আলোচনা করেছি। দেখো, আমরা যে পোল জিরো ডায়াগ্রাম ড্র করেছি, একটা জিরো আছে ই টু দ্য পাওয়ার জে পাই বাই 10 এ, আর একটা জিরো আছে ই টু দ্য পাওয়ার মাইনাস জে পাই বাই 10 এ। তোমরা জানো এই 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 বিষয়গুলো কমপ্লেক্স কনজুগেট হিসেবে আসে। আর জিরোতে আছে দুইটা পোল। পোলের ডেফিনেশন বলেছিলাম, জিরোতে পোল মানে সব অ্যাঙ্গেলের যে সিগন্যাল, সব সিগন্যালগুলোকে সে ইকুয়ালি স্কেলিং করবে। আচ্ছা, তার মানে এটার আসলে ইফেক্ট কোনো, বলতে গেলে কোনো ইফেক্ট নাই। কোনো একটা একটা ধরো, একটা ম্যাগনিটিউড স্পেকট্রামকে তুমি যদি 5 দ্বারা 10 দ্বারা গুণ করো, একই থাকবে ফ্রিকোয়েন্সির, একই, কোন ফ্রিকোয়েন্সিতে ম্যাগনিটিউড ম্যাক্সিমাম হচ্ছে, কোন ফ্রিকোয়েন্সিতে মিনিমাম হচ্ছে, সেটার কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত বলছো? দেখো দেখো, দুইটা জিরো, একটা যেহেতু কমপ্লেক্স কনজুগেট, তুমি পজিটিভটা নিয়ে চিন্তা করতে পারো। এই অ্যাঙ্গেলটা কত? পাই বাই 10 নাকি? হ্যাঁ স্যার। পাই বাই 10 রেডিয়ান। পাই বাই 10 রেডিয়ান যদি হয় এটা রেডিয়ানে, তাহলে হার্জে তার ফ্রিকোয়েন্সিটা কেমন হয়? স্যার এফএস বাই 10। এফএস বাই 10 কিভাবে হলো? না না। এই, তুমি একটা জেনারেল ফর্মে মনে রাখতে পারো, এখানে জেড হচ্ছে 1 থেকে শুরু করে এইখানে গিয়ে -1 হবে। ওমেগা এস, জি যেটা স্যার। রেডিয়ান পার সেকেন্ড, সেটা 0 থেকে শুরু হয়ে
এইখানে হবে ওমেগা এস বাই 2, ফ্রিকোয়েন্সি হার্টজে যদি কনসিডার করো 0 থেকে শুরু হয়ে এই FS পাই by 2 অ্যাঙ্গেলে গিয়ে এফএস বাই 2, তার মানে এফএস বাই 2 মানে 2 দ্বারা একটা ভাগ করতে হবে, তাহলে আলটিমেটলি এটা ফ্রিকোয়েন্সি কত হবে বলো? FS by 20. by এফএস 20 এফএস বাই 20, এফএস বাই 20 মানে কি? এফএস কত? FS হচ্ছে এখানে 1 কিলোহার্টজ 1 কিলোহার্টজ, তাহলে এফএস 1 কিলোহার্টজ বাই 20 কত? স্যার 1000 কে 50 50 hertz. 50 হার্টজ, তাহলে 50 হার্টজে একটা জিরো থাকার মানে কি? 50 হার্টজ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা কি ম্যাগনিটিউড হাইয়েস্ট হবে না লোয়েস্ট হবে? হ্যালো, হ্যাঁ স্যার, কারণ ওটা তো স্যার আমাদের পোল Sir, magnitude জিরো, হবে। জিরোতে কি হবে তাহলে? ম্যাগনিটিউড ম্যাগনিটিউড মিনিমাম হবে, ম্যাক্সিমাম না। মিনিমাম মানে জিরো হবে। জিরো মানে হ্যাঁ, হচ্ছে কি 50 হার্টজ, এইটা ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করে 50 হার্টজ, তাহলে 50 হার্টজ ফ্রিকোয়েন্সির কম্পোনেন্টের জন্য ম্যাগনিটিউড হয়ে যাচ্ছে জিরো, তাই সেই জন্য 50 হার্টজটাকে নালিফাই করতেছে। তুমি কি এই ফ্রিকোয়েন্সি রিলেশনশিপ এগুলো সব ক্লিয়ার? এতদিনে যা পড়িয়েছি ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, আজকে এই অন্যান্য আলোচনা তো একই রকম। আজকে তোমাদেরকে আমি একটা মাত্র ফিল্টার ডিজাইন পড়াবো, একটা মাত্র ফিল্টার ডিজাইন। সেই ফিল্টারটা কেমন ফিল্টার, কিভাবে ডিজাইন করি সেই প্রসেসটা আগে বলি, তারপরে আমরা ফিল্টারের অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স নিয়ে অ্যানালাইসিস। এটা আসলে ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে চাচ্ছি। কেন ব্যান্ড পাস ফিল্টার সেটা তোমাদেরকে এখনই ভাবার দরকার নাই, আমরা পরবর্তীতে গিয়ে দেখব। আচ্ছা, আপাতত আমরা এখান থেকে শুরু করতে চাচ্ছি যে একটা ট্রান্সফার মানে এফআইআর ফিল্টারের ট্রান্সফার ফাংশন এরকম দেওয়া আছে, এইচ জেড ইকুয়ালস টু n ইকুয়ালস টু 0 থেকে 5 cos twice pi n by 6 into z to the minus n। এটা তো জেড ইনভার্স হিসেবে জেড ট্রান্সফর্ম হিসেবে দেওয়া আছে নাকি ট্রান্সফার ফাংশন, সুতরাং এটা কি জেড ট্রান্সফর্ম করে দেওয়া থাকবে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে ট্রান্সফার ফাংশনটা এটাকে যদি তোমাকে কোশ্চেন দেওয়া আছে বেশ কয়েকটা, দেখো ডিটারমাইন দ্য ইম্পালস রেসপন্স এন্ড ড্র দ্য এফআইআর হার্ডওয়্যার স্ট্রাকচার অফ দ্য ফিল্টার। তুমি ট্রান্সফার ইম্পালস রেসপন্স যদি ডিরাইভ বের করতে পারো, হার্ডওয়্যার স্ট্রাকচার ড্র করা যায় না? জি স্যার। হ্যাঁ কিভাবে স্যার, draw যে করবে? কয়টা এলিমেন্ট থাকবে সে ততগুলা- কয়টা মাল্টিপ্লায়ার নিব, সে কয়টা তারপর হচ্ছে তার চেয়ে এক কম অ্যাডার নিব, আচ্ছা, আর এরকম ডিলে এলিমেন্টও একটা ডিলে কম। এলিমেন্ট নিব। আচ্ছা, তাহলে এই যদি ট্রান্সফার ফাংশন হয় এটাকে তো এক্সপান্ড করা যায়, এটাকে এক্সপান্ড করলে দেখো কি আসে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে পোল জিরো ডায়াগ্রাম ড্র করতে হবে। পোল জিরো ডায়াগ্রাম তোমার এইচ জেড দেওয়া আছে, সেখান থেকে তুমি পোল জিরো ডায়াগ্রাম ড্র করতে পারবে। এটাকে একটু সিম্পলিফাই করার দরকার পড়বে। তারপরে বলছে পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি ইফ দ্য স্যাম্পলিং রেট ইজ 6000 হার্টজ। এই পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি সেটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে এইচ জেড যদি এই হয় তাহলে এটাকে আমি এক্সপান্ড করে লিখতে পারি n ইকুয়ালস টু যদি 0 বসাও cos twice pi n by 6 into z to the power 0 মানে 1, তাই তো? হ্যালো, দেখো এটাকে আমরা এক্সপান্ড করতে পারি, n ইকুয়ালস টু 0 হলে cos twice pi n এর ভ্যালু 0 মানে cos 0 ডিগ্রি 1 আর z to the power 0, তাহলে প্রথম টার্মটা 1 হয়ে যাচ্ছে, তাই তো? জি স্যার। প্লাস স্যার। সেকেন্ড টার্মটা দেখো n ইকুয়ালস টু 1 হলে n ইকুয়ালস টু 1 বসাও cos twice pi by 6 মানে cos twice pi by 6 কত ডিগ্রি? 30 ডিগ্রি কিভাবে 30 ডিগ্রি না হয়? স্যার, 60 60 ডিগ্রি 60 ডিগ্রি ইনটু জেড, তাই তো? ইনটু জেড, এখানে আমি ডিগ্রি হিসাবে এভাবে রাখছি। তাহলে cos twice pi by 6 জেড ইনভার্স, তারপরের টার্মটা হবে n এর ভ্যালু 2, তাহলে cos twice pi 2 by 6 জেড টু দা পাওয়ার -2, এইভাবে n এর ভ্যালু 5 পর্যন্ত যাবে, তাই তো? এবং লাস্ট টার্মটা হবে cos twice pi n এর ভ্যালু 5, n এর ভ্যালু 5 by 6, এই যে দেখো এটা আসলো cos twice pi 5 by 6 আর জেড টু দা পাওয়ার -5। তুমি কি এই এক্সপানশন না বোঝার কোনো কারণ নাই, এগুলা তো বাচ্চা ছেলেপেলেদের পড়ালেখা নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো তা এখান থেকে তাহলে আমরা এইচ এনটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এইচ এনটা হবে, আমি এখানে নিউমারিক ভ্যালুগুলো দেখাই নাই, তুমি নিউমারিক ভ্যালু ক্যালকুলেট করতে পারবে। যেমন এটা ইকুয়ালস টু 1 প্লাস cos twice pi by 6 জেড ইনভার্স। cos twice pi by 6 এর একটা ভ্যালু আছে না? জি স্যার। মানে cos twice pi by 6 মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু কত? হাফ। হাফ। হাফ, তাহলে এই টার্মটা আসলে মানে এই টার্মটা হবে 1 প্লাস 0.5 জেড ইনভার্স প্লাস পরেরটা হচ্ছে cos 120 ডিগ্রি নাকি? জি স্যার। একইভাবে 120 ডিগ্রি একটা ভ্যালু আছে, তার মাইনাস সাথে জেড টু দ্য মাইনাস এরকম হবে। আচ্ছা, যাই হোক আলটিমেটলি তাহলে তোমার এইচ এন যেগুলা বলতেছি, এই জেড ট্রান্সফর্ম যেটা দেওয়া আছে সেগুলার কোএফিসিয়েন্ট গুলো নেব। প্রথমটার কোএফিসিয়েন্ট আসবে 1, পরেরটার কোএফিসিয়েন্ট আসবে cos twice pi by 6, তারপরেরটা cos twice pi 2 by 6, এইভাবে আসতে থাকবে না? জি স্যার। যেখানে cos 1 তো নিউমারিক ভ্যালু এখানে চলে আসছে অলরেডি,
সেকেন্ড টার্ম বা অন্যান্য টার্মগুলা যেমন cos টুয়াইস পাই বাই 6 এর একটা নিউমারিক ভ্যালু পাওয়া যাবে। একইভাবে অন্যান্য cos যেমন লাস্টেরটা cos টুয়াইস পাই বাই 6 এটার একটা নিউমারিক ভ্যালু পাওয়া যাবে। সেই নিউমারিক ভ্যালু নিয়েই আমার এইচএনটা হবে, এইচএন এর ভ্যালু n = 0 থেকে 5 পর্যন্ত হবে। তুমি কি বুঝতে পারছো? তার মানে আলটিমেটলি যদি n = 0 বসাও, এখান থেকে পাওয়া যাবে প্রথমটা, n = 1 বসালে পাওয়া যাবে পরেরটা, তাই না? নাকি? হ্যাঁ এই স্যার, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে H0 যেটা, H0 এর ভ্যালু কত? H0 ভ্যালু 1, H0 ভ্যালু 1, H1 এর ভ্যালু কত? হাফ। হাফ। এইভাবে H2 H3 H5 পর্যন্ত তো আমরা ভ্যালু ক্যালকুলেট করতে পারবো নাকি? হ্যাঁ স্যার 6টা। তাহলে এইচএন এ আমার কম্পোনেন্ট আছে 6টা। তাহলে হার্ডওয়্যার স্ট্রাকচার যদি ড্র করতে চাই, H0 = 1, H1 = হাফ, H2 = সামথিং, H3 H4 H5 এগুলোর ভ্যালু ক্যালকুলেট করে আসবে। তাহলে এরকম 6টা মাল্টিপ্লায়ার লাগবে নাকি? জি স্যার, 6টা মাল্টিপ্লায়ার, একটা 5টা কম অ্যাডার, 5টা ডিলে। 5টা ডিল এলিমেন্ট। এই যেরকম মানে হার্ডওয়্যার স্ট্রাকচারের এটা একটা বেসিক স্ট্রাকচার, এটা তোমাকে সবসময় মনে রাখা লাগবে। তো ইনপুটে xn অ্যাপ্লাই করলে আউটপুটে yn পাবো। তাহলে আমরা এই যে ইম্পালস রেসপন্স এবং হার্ডওয়্যার স্ট্রাকচারটা ড্র করতে পারলাম। আচ্ছা, এখন আমাকে পোল জিরো ডায়াগ্রাম ড্র করতে হবে। সেকেন্ড পার্ট, এই পোল জিরো ডায়াগ্রাম যদি তুমি ড্র করতে চাও, এটাকে একটু সিম্পলিফাই করা লাগবে। এটা সিম্পলিফাই করার জন্য তোমরা কি দেখতে পাচ্ছো এই স্লাইডটা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এই স্লাইডে আমার যে ট্রান্সফার ফাংশন দেওয়া ছিল সেটা আমি এখানে আবার লিখে রাখছি। hz = n = 0 থেকে 5 সাম cos টুয়াইস পাই n বাই 6 ইনটু z টু দি পাওয়ার -n, এটা ছিল ট্রান্সফার ফাংশন। এইটাকে একটু সিম্পলিফাই করতে হবে। আমি এখানে সিম্পলিফাই করার জন্য লম্বা লেখালেখি লিখেছি। তুমি তোমার মতো করে এই কিছু স্টেপ জাম্প করতে পারো, কারণ আমি এমন ভাবে লিখেছি যাতে যে কেউ এটা পড়লে বুঝে। একেবারে সিম্পল যোগ বিয়োগ। স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এইখানে স্যার আপনি ক্যালকুলেশনে স্যার যে cos 2 পাই n বাই 6 এটাকে স্যার হচ্ছে ইউলার্স ফর্মুলায় ভাঙিয়ে তারপর করেছেন আর কি। এখন হ্যাঁ, আপনি তো স্যার আমাদেরকে ওই যে সুর-কোহান মেথড, তারপর স্যার মানে আরো কিছু মেথড শিখিয়েছিলেন, ওগুলা দিয়ে করলে হবে না? না, সুর-কোহন মেথড দিয়ে তো আমরা স্টেবিলিটি অ্যানালাইসিস করি। সেখান থেকে তুমি জেড আচ্ছা। ট্রান্সফর্ম ড্র করতে পারবা? সুর-কোহন তো স্টেবিলিটি অ্যানালাইসিস করার ও জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। এটা তো আমি এখন চাচ্ছি যে ফিল্টারটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, পোল জিরো ডায়াগ্রাম ড্র করতে চাই, তাই তো? হ্যাঁ স্যার, মানে আর পোল গুলার ভ্যালু হ্যাঁ, এক্স্যাক্টলি পোল জানতে চাই। জিরো ডায়াগ্রাম গুলো যদি ড্র করতে চাই, তার জন্য তোমার বেসিক যে বিষয় সেটাই মেনে চলতে হবে। কিরকম? আমরা ধরে নেই যে ট্রান্সফার ফাংশনটা একটা রেশনাল জেড ট্রান্সফর্ম হিসেবে থাকে, উপরে একটা নিউমারেটর পলিনোমিয়াল থাকে, নিচে একটা ডেনোমিনেটর পলিনোমিয়াল থাকে। এই যে নিউমারেটর ডেনোমিনেটর পলিনোমিয়াল এগুলাকে আমরা ফ্যাক্টরাইজ করি, তাই তো? হ্যাঁ যেমন স্যার। উপরের টার্মটা z - z1 z - z2 এরকম যতগুলা থাকে টার্মে ফ্যাক্টরাইজ করি। একইভাবে পোল নিচের যে ফাংশনটা ডেনোমিনেটর ফাংশন সেটাকে z - p1 z - p2 এরকম করে আমরা ফ্যাক্টরাইজ করি। যদি ফ্যাক্টরাইজ করতে পারি তাহলে আমরা তখন পোল গুলা কি কি, জিরো গুলা কি কি সেটাও আইডেন্টিফাই করতে পারি, তাই তো? হ্যাঁ স্যার। এই পোল এবং জিরো গুলো আইডেন্টিফাই করতে পারলেই তখন আমার জেড ট্রান্সফর্ম ড্র করা তো শুধুমাত্র কিছু সার্কেল আর কিছু ক্রস চিহ্ন দিয়ে একটা ইউনিট সার্কেল ড্র করা। কোথায় ক্রসটা দিবা, কোথায় ইউনিট সার্কেল গুলো বসাবা, এই তো বিষয় নাকি? তাই না? জি স্যার। সো আমরা সেই প্রসেসে আগাচ্ছি। দেখো এখানে তাহলে ট্রান্সফার ফাংশনটা এরকম দেওয়া আছে। এই ট্রান্সফার ফাংশনটাকে আমরা একটু ইউলার্স আইডেন্টিটি ইউজ করতে পারি। ইউলার্স আইডেন্টিটি কি বলে? cos টুয়াইস পাই n বাই 6 ইকুয়ালস টু কি? মানে cos থিটা ইকুয়ালস টু কি? ইউলার্স ই টু দ্য পাওয়ার j থিটা এই ফর্মে, হাফ cos থিটা হাফ ইনটু, মানে হাফ একটা e গুণ to the আকারে power আসবে, j theta প্লাস plus e to the ই টু দ্য পাওয়ার power j মাইনাস theta. j থিটা। এটা হচ্ছে টুয়াইস cos থিটা, তাই না? জি স্যার। টুয়াইস cos থিটা। কিন্তু এখানে cos থিটার ফর্মুলা যদি দিই তাহলে cos থিটা ইকুয়ালস টু একটা হাফ দিয়ে দুই পাশে ই টু দ্য পাওয়ার j থিটা কেও হাফ দ্বারা মাল্টিপ্লাই করা হবে, আর একটা ই টু দ্য পাওয়ার মাইনাস j থিটা কেও হাফ দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাই তো বিষয়? জি স্যার। তাহলে কি আমরা এটাকে এইভাবে লিখতে পারি? হাফ একটা রাখলাম, কারণ হাফ ওই যে cos থিটা ওই যে ইউলার্স ফর্মুলা থেকে আসলো। cos থিটা ইকুয়ালস টু হাফ ই টু দ্য পাওয়ার j থিটা প্লাস হাফ ই টু দ্য পাওয়ার মাইনাস j থিটা, তাই না? জি জি স্যার, ঠিক আছে। এই ইউলার্স ফর্মুলা যে না জানো সে কিন্তু বিরাট বিপদে আছো। ইউলার্স ফর্মুলা বলতেছে ই টু দ্য পাওয়ার j থিটা ইকুয়ালস টু cos থিটা প্লাস j sin থিটা, ই টু দ্য পাওয়ার মাইনাস j থিটা ইকুয়ালস টু cos থিটা মাইনাস j sin থিটা। তাহলে তাহলে cos যদি তুমি দুইটা যোগ করো তাহলে ই টু দ্য পাওয়ার j থিটা প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস j থিটা ইকুয়ালস টু
জে সাইন থিটা আর আরেক প্লাস মাইনাস মাইনাস হয়ে 2 কস থিটা থাকে। আচ্ছা, এইগুলা তুমি জানো, না জানার কোনো কারণ নাই। তাহলে আমরা দেখো হাফ একটা আসবে, সামেশন তো আছে n = 0 থেকে 5 e টু দ্য পাওয়ার ইজ যেরকম জে থিটা থিটাটা কি টুয়াইস পাই n/6, তাই না? তাই হ্যাঁ তো? স্যার। সেইটাই বসিয়েছি, তার সাথে z⁻n দিয়েছি, কারণ z⁻n আছে। এই দুইটা পার্টে ভাগ করে ফেলছি। আরেকটা পার্ট তাহলে একই রকম হবে, সামেশন n = 0 থেকে 5 e টু দ্য পাওয়ার j টুয়াইস পাই n/6 z⁻n। তুমি কি এই ইউলার্স ফর্মুলা ইউজ করে এটা পেয়েছো? আমি নোটও লিখে দিয়েছি। cos θ = হাফ e টু দ্য পাওয়ার j থিটা প্লাস 1 মানে হাফ e টু দ্য পাওয়ার j থিটা। আমি এরো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কি ফর্মুলা ইউজ করেছি। তুমি কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে এইখান তুমি ওভারঅল হাফটাকে তুমি কমন নিতে পারো বা দুই ভাগেও রাখতে পারো, যেভাবে রাখো না কেন কোনো প্রবলেম নাই। তাহলে এটাকে দেখো, এই টার্মটা e টু দ্য পাওয়ার j টুয়াইস পাই n/6 ইনটু z⁻n, এটাকে আমরা একসাথে পাওয়ার যদি দিতে চাই, দেখো z এর পাওয়ার আছে -n, তাহলে এখানেও ওরকম মাইনাস দিলেই তো হয়ে যাচ্ছে নাকি? তাহলে আমরা জি, স্যার। এটাকে লিখতে পারি e টু দ্য পাওয়ার j টুয়াইস পাই/6 ইনটু z হোল টু দ্য পাওয়ার -n দেওয়া যাবে না? হ্যাঁ স্যার। কারণ জি, এখানে স্যার। একটা মাইনাস দিলাম, আলটিমেটলি পাওয়ার যেহেতু নেগেটিভ দিলাম, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে এই টার্মটাই থাকবে। ক্লিয়ার? একই প্রসেস স্যার, আমরা ক্লিয়ার। সেকেন্ডটাতে অ্যাপ্লাই করলাম। দেখো e টু দ্য পাওয়ার j টুয়াইস পাই n/6 z⁻n, এখানে দুইটার পাওয়ার অলরেডি নেগেটিভ আছে, সুতরাং আমরা লিখতে পারি e টু দ্য পাওয়ার j টুয়াইস পাই/6 ইনটু z হোল টু দ্য পাওয়ার -n, এরকম ফর্মে লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা জি স্যার। জি স্যার, ওকে। আচ্ছা, এখন এটার জন্য তোমাদেরকে দেখো, আমরা আগে ক্লাসে একটা ফর্মুলা পড়েছিলাম, এই জিওমেট্রিক সিরিজ সামেশন n = 0 থেকে l-1 x টু দ্য পাওয়ার -n ইকুয়ালস টু 1 মাইনাস x টু দ্য পাওয়ার -l ডিভাইড বাই 1 মাইনাস x ইনভার্স। এটাকে আবার উপরে নিচে x টু দ্য পাওয়ার l দ্বারা গুণ যদি করি তাহলে হয় x টু দ্য পাওয়ার l-1, আর নিচে হয় x টু দ্য পাওয়ার l-1 ইনটু x-1। এই ফর্মুলা গতকালই বলেছিলাম, তাই তো ক্লাসে? এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা জিওমেট্রিক একটা সিরিজ। বুঝতে পেরেছো? তাহলে জি স্যার। এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে দেখো, এখানে যদি x টু দ্য পাওয়ার -n থাকে, তাহলে এখানে পাওয়ার হয়ে যাচ্ছে x টু দ্য পাওয়ার l। কোথা থেকে আসতেছে? n = 0 থেকে এল l-1, হচ্ছে স্যার টোটাল টার্মটা স্যার। টোটাল টার্ম হচ্ছে l সংখ্যক। সো আমরা এইখান থেকে তাহলে লিখতে পারি, দেখো টোটাল টার্ম কয়টা আমাদের এইখানে? n = 0 ছয়টা। থেকে 5, 6টা। তাহলে দেখো x টু দ্য পাওয়ার l মানে x টু দ্য পাওয়ার 6, x ধরতেছি এই যে দেখো ব্র্যাকেটের ভিতরে যা আছে, কারণ আমার ফর্মুলাটা হচ্ছে সামেশন তারপরে x টু দ্য পাওয়ার -n, এই সামেশন ভিতরে যা আছে এটাকে x ধরে, তাহলে x টু দ্য পাওয়ার 6, তাই না? জি স্যার। x টু দ্য পাওয়ার 6 মানে x এর ভ্যালুটা বসালাম, -1, এই যে -1 বসালাম, ডিভাইডেড বাই নিচে কি আসবে? x টু দ্য পাওয়ার l-1, x x সুপার 5। x টু দ্য 5 ইনটু x-1, এই যে জিনিস আছে সেটা -1। তুমি কি এই পার্টটা বুঝতে পেরেছো? জি স্যার। এই সিমিলার ক্যালকুলেশনও তো আমরা এখানেও করতে পারি, একই কথা। দেখো এখানে z টু দ্য -n আছে, তাহলে এই জিনিস টু দ্য পাওয়ার 6 -1 ডিভাইডেড বাই এই ভিতরের যেটা আছে z সহ এই ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট, এটা টু দ্য পাওয়ার 5 ইনটু এইটা -1। তুমি কি দুইটা পার্ট বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে এখন আমরা একটু সিম্পলিফাই করতে পারি। দেখো এটাকে লিখতে পারি e টু দ্য পাওয়ার -j টুয়াইস পাই/6, পাওয়ার তো 6, তাহলে যদি এই পাওয়ার আলাদা আলাদা করে ফেলি এখন, তাহলে কি থাকবে? e টু দ্য পাওয়ার -j টুয়াইস পাই থাকবে না, জি স্যার। 6 কাটা। ইনটু z টু দ্য পাওয়ার 6 ইনটু z টু দ্য পাওয়ার 6, ঠিক আছে? জি স্যার। -1। আর নিচের টার্মটা তুমি যদি একটু সিম্পলিফাই করো, এটা কি আসবে? e টু দ্য পাওয়ার -j টুয়াইস পাই 6 z টু দ্য পাওয়ার 5, তাহলে এখানে কি আসবে? 10 পাই/6। 10 পাই/6, সেই 10 পাই/6 লিখছি, আর z এর পাওয়ার z টু দ্য পাওয়ার 5, আর এই নেক্সট যেটা সেটা একই রকম রাখলাম। এই পাশের ক্যালকুলেশনটাও একেবারে সিমিলারই, একই রকম ক্যালকুলেশন, শুধুমাত্র e টু দ্য পাওয়ার এই ফার্স্ট পার্টের নেগেটিভ সামথিং আছে, আর আরেকটা পার্টে e টু দ্য পাওয়ার পজিটিভ সামথিং আছে, তাই তো? ক্যালকুলেশন তো সেম নাকি? জি স্যার। এখন এখান থেকে লিখতে পারো e টু দ্য পাওয়ার -j টু s পাই কত? ভ্যালু কত? এই আমি তোমাদেরকে বলছি যে আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে নানান রকম ক্যালকুলেশন করতেছি, বাট স্যার 1। কিন্তু ক্যালকুলেশন গুলো কিন্তু সহজ। e টু দ্য পাওয়ার -j টুয়াইস পাই মানে হচ্ছে cos টুয়াইস পাই - j sin টুয়াইস পাই। sin টুয়াইস পাই মানে sin 60 ডিগ্রি, ভ্যালু হচ্ছে 0, আর cos টুয়াইস পাই মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু মানে cos 0 ডিগ্রি ভ্যালু যা তা 1। তাহলে এই টার্মটার ভ্যালু যদি 1 হয় তাহলে এটা z টু দ্য পাওয়ার 6 - 1 হয়। একইভাবে এইখানেও cos e টু দ্য পাওয়ার j টুয়াইস পাই এর ভ্যালুও কত?
ওয়ান এই যে আমি এখানে দেখিয়েও দিয়েছি, দেখো যদি তুমি পাশে আমি সবসময় এরকম করে দিয়ে দিই যেগুলা তোমার দরকার পড়তে পারে, যেমন ই টু দ্য পাওয়ার প্লাস মাইনাস জে টুয়াইস পাই ইকুয়ালস টু কস টুয়াইস পাই প্লাস মাইনাস জে সাইন টুয়াইস পাই। এই জে সাইন টুয়াইস পাই এর ভ্যালু সবসময় 0 আর কস টুয়াইস পাই এর ভ্যালু সবসময় 1, তাহলে এই টার্মটা দুইটার জন্য 1 আসতেছে। তাহলে উপরে থাকে জেড টু দ্য পাওয়ার 6 মাইনাস 1, এই পাশেও থাকে জেড টু দ্য 6 মাইনাস 1। তুমি কি বুঝতে পারলে? আর নিচের টার্মটা দেখো, এই দুইটাকে আমরা এখন মাল্টিপ্লাই করতে চাচ্ছি, তাহলে মাল্টিপ্লাই এই ই টু দ্য পাওয়ার সামথিং দিয়ে এটাকে মাল্টিপ্লাই করা লাগবে না? তাহলে জেড টু দ্য 5টা তুমি রাখো, আর ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই বাই 6 টুয়াইস পাই বাই সরি ই টু দ্য পাওয়ার মাইনাস জে 10 পাই বাই 6 এর সাথে যদি মাল্টিপ্লাই করো ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই বাই 6 গুণ করা যাবে না? হ্যাঁ হবে স্যার। তো? গুণ করলে কি থাকে, এই যে 10 আর 2 গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 10 আর 2 মিলে হবে কত? 12। ক্লিয়ার? 12 থেকে 6 বার 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই। ই টু দ্য পাওয়ার, হ্যাঁ ই টু এই জেড যেটা ছিল সেটা তো ছিল, আর এটাকে 1 দ্বারা মাল্টিপ্লাই করলে কি আসবে? এই যে এই টার্মটাকে শুধু জেড টু দ্য পাওয়ার 5 তো আমি রেখেছি, তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস জে 10 পাই বাই 6। তুমি কি এই ক্যালকুলেশন বুঝছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এই সিমিলার ক্যালকুলেশন কিন্তু এইখানেও হয়েছে, একই ক্যালকুলেশন। এইখানে 10 ছিল, এখানে 2 ছিল, দুইটা যোগ হয়ে 12 পাই বাই 6 হলো, আর এইটার সাথে 1 গুণ করলে যে মাইনাস হয়ে ই টু দ্য পাওয়ার জে 10 পাই বাই 6। একই রকম ক্যালকুলেশন, শুধু ই এর পাওয়ারটা একটা পজিটিভ পার্ট ফার্স্ট পার্টের জন্য, সেকেন্ড পার্টের জন্য নেগেটিভ। আমার মনে হয় এতটুকু তোমরা বুঝতে পেরেছো নাকি? স্যার। জি স্যার, ক্লিয়ার। এই ইকুয়েশনটাই আমি এখানে আবার কন্টিনিউ করতেছি একটু এরকম কালার দিয়ে। তাহলে এটা থেকে যদি আরেকটু সিম্পলিফাই করি, দেখো আমরা লিখতে পারি হাফ, হাফ তো দুইটাতে ছিল, জেড টু দ্য পাওয়ার 6 মাইনাস 1, জেড টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 ও ছিল। এই নিচের পার্টটা দেখো, জেড টু দ্য পাওয়ার 5 ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই বাই 6 জেড মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস জে 10 পাই বাই 6, এরকম এই ফর্মুলাটা ছিল। এটাকে আমরা লিখতে পারি, দেখো জেড টু দ্য পাওয়ার 5 ইন্টু ইন্টু জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জে টুয়াইস পাই বাই 6, এরকমটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে দেখো, ই টু দ্য পাওয়ার, এখান থেকে আসো, ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই বাই 6, এটা কত? এই ই 12 টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই, তাহলে স্যার এটা 1 হয়ে 1 যাবে। এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে গেলে তাহলে জেড আসলো, ঠিক আছে তাই তো? হ্যাঁ স্যার। আর পরের জি পার্টটা স্যার। দেখো, ই টু দ্য পাওয়ার মাইনাস জে 10 পাই বাই 6, এই 10 পাই বাই 6 এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? এটা এটা থেকে লেখা যায় ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই বাই 6, কিভাবে লেখা যায় বলতে পারবে? স্যার এখানে আসলে হচ্ছে কাটাকাটি গিয়ে থাকবে 5 পাই বাই 3, তারপর হচ্ছে 2 পাই আর তুমি 6 হিসাবেও যদি রাখো, 6 হিসাবে রাখো, তাহলে তুমি এটা কি করতে পারো, টুয়াইস ই টু দ্য পাই পাওয়ার, মাইনাস 2 পাই বাই 6। এটাকে লিখতে পারো ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস 2 পাই মাইনাস 2 পাই 6। 2 পাই থেকে বিয়োগ করলে যে সাইন কজের যেরকম ফাংশন ঘুরে ফিরে সেটাই আসে, তাই না? অ্যাঙ্গেলটা আসে, থিটাটা আসে। মানে তুমি যদি এরকম করো ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই মাইনাস থিটা, এটা ইকুয়ালস ই টু দ্য পাওয়ার মাইনাস জে থিটা, তাই তো? এই দেখো হ্যাঁ আমি স্যার। আবার বলছি, ই টু দ্য পাওয়ার মাইনাস বা প্লাস যাই থাকুক, মাইনাস জে টুয়াইস পাই মাইনাস থিটা ইকুয়ালস ই টু দ্য পাওয়ার মাইনাস জে থিটা। মাইনাস হলে মাইনাস, প্লাস হলে প্লাস। ক্লিয়ার? তাহলে সেখান থেকে আসলো ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই বাই 6। তুমি কি বুঝতে পারলে এটা? ইউলার্স আইডেন্টিটি, তোমরা হ্যাঁ তো স্যার। কজ এর সাইনের ফর্মুলা খুব ভালো জানো, কস টুয়াইস কস 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু কস থিটা, এরকম। তাহলে এইখানে এরকম একটা টার্ম আসলো, ইকুইভ্যালেন্টলি এইখানেও একই রকম ভাবে একটা টার্ম আসছে, জেড টু দ্য পাওয়ার 5 তো ছিলই, ই টু দ্য পাওয়ার জে টুয়াইস পাই বাই 6 মানে ই টু দ্য পাওয়ার জে টুয়াইস পাই, তার ভ্যালু হচ্ছে 1, তাহলে শুধু জেড থাকলো। আর এইখান থেকে একইভাবে ই টু দ্য পাওয়ার জে 10 পাই বাই 6 হয়ে আসলো ই টু দ্য পাওয়ার জে টুয়াইস পাই বাই 6। তুমি কি এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো তো? জি স্যার, জি ক্লিয়ার। স্যার। আচ্ছা, এইখান থেকে আমরা লিখতে পারি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 2, এরকম। তাহলে আলটিমেটলি এই দুটাকে মাল্টিপ্লাই করা যাবে না, হাফটা এখন কমন নিয়ে ফেললাম আবার আমি একটু, ঠিক আছে? হাফটা যদি কমন নাও তাহলে কি থাকবে, এই টার্ম প্লাস এই টার্ম, নাকি? হ্যাঁ স্যার। দুইটাকে লসাগু করা যাবে না, নিচে লসাগু করলে কি আসবে, জেড টু দ্য পাওয়ার 5 ইন্টু জেড মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই বাই 2 আর ই টু দ্য পাওয়ার জে টুয়াইস পাই বাই 2, এরকম কিছু থাকবে না? জি স্যার। হ্যাঁ স্যার। এই বুঝতে পারছো তো, হাফটা কমন নিয়ে ফেলেছি, এই জেড টু দ্য পাওয়ার 6 মাইনাস সামথিং, জেড টু দ্য পাওয়ার 6 মাইনাস সামথিং লসাগু করলাম। লসাগু করতে গেলে এই যে সেই জেড টু দ্য পাওয়ার 5 এই টার্মটাও আসলো, এই টার্মটাও আসলো। তারপরে লসাগু যেভাবে করে আর কি, জেড টু দ্য পাওয়ার 6 এর মাইনাস 1 এর সাথে গুণ আকারে আসবে এই টার্মটা, আর জেড টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 এই জেড টু দ্য 6 মাইনাস 1 এর সাথে গুণ আকারে আসবে এই টার্মটা, সেটাই করেছি। বুঝতে পেরেছো? এই মাঝখানে প্লাস ছিল, যে মাঝখানে প্লাস আছে। এটা কি বুঝতে সমস্যা হচ্ছে কারো? না স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার। এবার দেখো এই গুণটা আলাদা আলাদা ভাবে গুণ করে ফেলো।
আলাদাভাবে গুণ করলে কি কি আসে দেখো, হাফ তো থাকলোই, জেড টু দ্য পাওয়ার 6 - 1 এই দুইটা থেকে কমন নিতে পারো। তুমি যেভাবে তোমার মতো করে গুণ করবা, জেড টু দ্য পাওয়ার 6 - 1 যদি কমন নাও, জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই বাই 6 প্লাস জেড মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস জেড টুয়াইস পাই বাই 6, এটা উপরে থাকবে না? এটা তো থাকবে, হ্যাঁ স্যার, জি হ্যাঁ স্যার। স্যার। এটা থাকবে। তাহলে জেড প্লাস জেড গুণ হয়ে কত হলো, যোগ হয়ে 2z 2z, আর এই 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 এটা এবং এটা এই দুটা যোগ হবে ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই বাই 6 প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস জেড টুয়াইস পাই বাই 6, যোগ হবে তো নাকি? দুইটার আগে নেগেটিভ আছে, মানে যোগ হয়ে তার আগে মাইনাস বসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এই যে এটা বলছে দেখো, তাহলে এটাকে জেড টু দ্য 6 - 1 যদি কমন নাও, এইটা প্লাস এইটা ইকুয়ালস টু টুয়াইস জেড মাইনাস ই টু ব্র্যাকেটে ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই বাই 6 প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস জেড টুয়াইস পাই, এরকম থাকে। এই টুয়াইস জেড তো টুয়াইস জেড, আর এই টার্মটা কি 2 cos থিটা। 2 cos থিটা, তাহলে টুয়াইস জেড মাইনাস 2 cos থিটা, থিটার ভ্যালু কত, টুয়াইস পাই বাই 6, জি স্যার। তাহলে টুয়াইস জেড মাইনাস টুয়াইস cos টুয়াইস পাই বাই 6, এটা তো থাকে। হুম, সেখান থেকে 2 কমন নেওয়া যায় না একটা, জি স্যার। সেই 2 কমন নিয়ে এই হাফের সাথে ক্যান্সেল আউট করে দেওয়া যায়। জি স্যার। তাহলে আলটিমেটলি থাকে জেড টু দ্য 6 - 1 ইন্টু জেড মাইনাস cos টুয়াইস পাই বাই 6 ডিভাইডেড বাই নিচে থাকে জেড টু দ্য পাওয়ার 5 ইন্টু জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই বাই 6 জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই বাই 6। তুমি কি এটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এই জেড মাইনাস 6 কে এক্সপান্ড করার জন্য আরেকটা জিওমেট্রিক সিরিজ তোমাদেরকে বলছিলাম না গত ক্লাসে, জেড টু দ্য পাওয়ার এল মাইনাস 1, দেখি বলি নাই? এই তো জেড টু দ্য এল মাইনাস 1, দেখছো এই 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 সিরিজটা, এই দুইটা সিরিজ তোমাদেরকে মনে রাখতে বলছিলাম। এটা হচ্ছে জেড টু দ্য পাওয়ার এল মাইনাস 1 ইকুয়ালস টু জেড মাইনাস 1 ইনটু জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই বাই এল জেড টুয়াইস পাই 2 বাই এল জেড টুয়াইস পাই 3 বাই এল, এইরকম ভাবে আসতে থাকবে, তাই না? হ্যাঁ স্যার। এই সিরিজটা দুইটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা এখানে বসিয়েছি। দেখো এখান থেকে আসতেছে, এটাকে যে এক্সপান্ড করো, এই এই টার্মটা দেখো, জেড মাইনাস cos টুয়াইস পাই বাই 6, cos টুয়াইস পাই বাই 6 মানে কত ডিগ্রি? cos 60 ডিগ্রি। 60 ডিগ্রি। ভ্যালু কত? হাফ। হাফ। তাহলে এখান থেকে পাচ্ছ তুমি জেড মাইনাস 0.5, তাই না? জি স্যার। জেড মাইনাস 0.5। এখন জেড টু দ্য পাওয়ার 6 - 1 এটাকে যদি এক্সপান্ড করো তাহলে কি আসে, জেড মাইনাস 1 নাকি প্রথমটা? মাইনাস 1 জেড জেড মাইনাস মাইনাস ই ই টু টু দ্য পাওয়ার পাওয়ার জেড 2 জেড পাই বাই টুয়াইস পাই 6 বাই 6 আসতেছে, জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই 2 বাই 6 টুয়াইস পাই 3 বাই 6 4 বাই 6 5 বাই 6 এ গিয়ে শেষ হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই ফর্মে আসলাম। এখন দেখো, আর নিচে যেটা ছিল সেটাই আছে। এখন দেখো নিচে এই টার্মটা জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই বাই 6, একটু আমি এই যে দেখো গ্রিন কালার দিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই পার্টটাকে তুমি ক্যান্সেল আউট করতে পারো। দেখো এই পার্টের সাথে উপরে, মানে উপরে নিচে যেটা আছে, এই প্রসেসটাকে বলা হয় আসলে কি বলা হয়, গত ক্লাসে একজন বলেছিলে পোল জিরো ক্যান্সেলেশন। ক্যালকুলেশন। মানে সেম পজিশনে পোলও আছে জিরোতে আছে, তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করবে। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা ক্যান্সেল আউট করলো। আরেকটা দেখো নিচে যেটা ছিল সেটা হচ্ছে ই টু দ্য পাওয়ার জে জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই বাই 6 জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই বাই 6, এই টার্মটা, এইটা আসলে ক্যান্সেল আউট করে। এই যে এটা তো সরাসরি করে, এই যে টার্মটা জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই বাই 6 কে ক্যান্সেল আউট করতেছে জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই বাই 6, এটা তো অলরেডি আমার এখানে ছিলই, তাই না? হ্যাঁ স্যার। আরেকটা টার্ম ছিল জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই বাই 6, এটাকে আমরা দেখো রিপ্রেজেন্ট করতে পারি। এখানে দেখো একটু আমি সাইড দিয়েছি, ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই বাই 6 ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই মাইনাস টুয়াইস পাই বাই 6 লেখা যায় না? জি স্যার, লেখা যায়। এটা কি ই টু দ্য পাওয়ার জে টুয়াইস পাই মাইনাস থিটা ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার মাইনাস জে থিটা, এরকম আসবে, ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে এই টার্মটা দেখো ই টু দ্য পাওয়ার জে টুয়াইস পাই 5 বাই 6, এটাকে আমরা লিখতে পারি ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই বাই 6। তার মানে এখানে আসতেছে আলটিমেট, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি জেড মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই বাই 6 নাকি? জি স্যার। তাহলে এইটা আর নিচে তো এরকম একটা টার্ম আছে দেখো জেড মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই বাই 6, এই টার্ম এবং এই টার্ম ক্যান্সেল আউট হয় না? জি স্যার। তাহলে দেখো নিচের যে জেড মাইনাস ই টু দ্য পাওয়ার দিয়ে যে দুইটা টার্ম ছিল সেই দুইটাই ক্যান্সেল আউট হয়ে গেল উপরের সিমিলার দুইটা টার্মের সাথে। তাহলে আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে জেড মাইনাস 0.5 জেড মাইনাস 1, আর থাকলো জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই 2 বাই 6 জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই 3 বাই 6 জেড মাইনাস ই টু দ্য পাওয়ার জেড টুয়াইস পাই 4 বাই 6। অন্য দুইটা কাটাকাটি চলে গেল, তাই তো?
এই তুমি কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? জি স্যার। জি জি স্যার। স্যার আচ্ছা, বুঝে তাহলে গেছি। মোটামুটি সিম্পলিফাই করে ফেলছি। আমার টার্গেটে ছিল আলটিমেটলি উপরের যে টার্মটা সেটাকে আমি জেড মাইনাস সামথিং এরকম কিছুর গুণফল হিসাবে প্রকাশ করব, তাই তো? আর নিচেরটাকেও আমার টার্গেট ছিল জেড মাইনাস সামথিং এরকম কোনো কিছুর গুণফল হিসেবে রিপ্রেজেন্ট করব। নিচেরটাকে অলরেডি করেছি। জেড টু দেওয়ার 5 মানে কি? জেড মাইনাস জিরো ইন্টু জেড মাইনাস জিরো ইন্টু জেড মাইনাস এরকম জেড মাইনাস জিরো 5টা এরকম টার্মের গুণফল, তাই তো? জি স্যার। তাহলে আমি একেবারে প্রপার ফর্ম, যে ফর্মে গেলে আমি খুব সহজেই পোল জিরো ডায়াগ্রাম ড্র করতে পারি সেরকম ফর্মে চলে যেতে পেরেছি। আচ্ছা, তাহলে এখানে দেখো কয়টা পোল আছে বলো তো, এই ট্রান্সফার ফাংশন থেকে এই সিস্টেমের কয়টা পোল আছে? 5টা। 5টা পোল। 5টা কোথায়? পোল 5টা জিরো। 5টা পোলের এট জেড ইকোয়াস টু জিরো, আর 5টা জিরো আছে। একটা হচ্ছে জেড ইকোয়াস টু 0.5 এ, জেড ইকোয়াস টু 1 এ, আর একটা আছে জেড ইকোয়াস টু জেড টুয়াইস পাই 2/6, আর একটা হচ্ছে এরকম ভাবে পাঁচটা জিরো আছে, তাই তো? জি স্যার। তাহলে এই হচ্ছে ট্রান্সফার ফাংশন, যেটা সিম্পলিফাই করলাম। এখান থেকে পোল জিরো ডায়াগ্রাম ড্র করো। পোল জিরো ডায়াগ্রাম ড্র করা খুবই সহজ। জেড ইকোয়াস টু জিরো, জেড মাইনাস 0.5 মানে 0.5 একটা জিরো, এই 0.5 একটা জিরো, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার। জেড মাইনাস 1 মানে 1 একটা জিরো, ই টু জি দ্য স্যার। পাওয়ার জেড টুয়াইস পাই 2/6 এ আরেকটা জিরো। এই টুয়াইস পাই 2/6 কত ডিগ্রি? 120। 120। এই যে 120 ডিগ্রিতে এটা জিরো দিয়েছি। আরেকটা হচ্ছে টুয়াইস পাই 3/6, এটা কত ডিগ্রি? 180। 180 তে আরেকটা জিরো। আর ই টু দ্য পাওয়ার টুয়াইস পাই 4/6, এটা 240। 240 আরেকটা জিরো। তুমি কি বুঝতে পারছো? পোল জিরো ডায়াগ্রাম ড্র করা শেষ। জি স্যার। আচ্ছা, এখানে তুমি দেখো একটা সেম অ্যাঙ্গেল, তুমি অ্যাঙ্গেল হিসেবে যদি দেখো এটাকে বলতে পারো জিরো অ্যাঙ্গেল। জিরো রেডিয়ানে দুইটাই পোল আছে, সুতরাং জিরো পজিশনে সিগন্যালের ম্যাগনিটিউড কিভাবে ম্যাক্সিমাম হবে, তাই তো? সরি সরি, ভুল না বলছি। স্যার মিনিমাম হবে। সরি, জিরো তো মিনিমাম হবে। মানে তোমরা জানো পোল জিরো ডায়াগ্রামে মিনিংটা হচ্ছে এভরি পজিশন, এভরি এভরি জিরো ইন দ্য পোল জিরো ডায়াগ্রাম represents the minimum মিনিমাম অ্যামপ্লিটিউড অফ ম্যাগনেটিক। মিনিমাম মানে আলটিমেটলি জিরো আর কি। আর হ্যাঁ যেখানে স্যার। পোল আছে সেখানে ম্যাক্সিমাম হবে, তাই তো? হ্যাঁ স্যার। জি স্যার। তুমি দেখো এখানে একটু সিচুয়েশনটা চিন্তা করো। জিরোতে একটা জিরো আছে, মাঝখানে রেগুলার ইন্টারভাল যদি চিন্তা করতে হয় পাই/3 তে আরেকটা জিরো থাকলে সবগুলা ইকুয়াল ডিস্টেন্সে জিরো থাকতো না? জি স্যার। আচ্ছা, পাই/3 তে একটা জিরো নাই। তুমি জানো এই যে একটা জিরো, এই একটা জিরো, এই দুইটা জিরোর ইফেক্ট তুমি ভালো করে বুঝতে হবে। এই জিরোর ইফেক্টে এখানে ম্যাগনিটিউড জিরো হয়ে যাবে, এই জিরোর ইফেক্টেও ম্যাগনিটিউড জিরো হয়ে যাবে, নাকি? জি জিরো স্যার। হবে না? জি আচ্ছা, স্যার। এই জিরোতে পোল রাখার মানে কি তোমাকে কি বলছিলাম? সব ফ্রিকোয়েন্সিতে সমান ইফেক্ট থাকবে। সব ফ্রিকোয়েন্সিতে সমান অ্যামপ্লিটিউড রাখবে। ধরো সমান অ্যামপ্লিটিউড রাখলো, একটা অ্যামপ্লিটিউড যাই কিছু ধরে নাও 5, একটা স্ট্রেট লাইন হবে না? 5 মানে কি সব ফ্রিকোয়েন্সিতে একই রকম ম্যাগনিটিউড। এখন ধরো এই সিচুয়েশনটা তুমি এইভাবে চিন্তা করতে পারো। ধরো একটা 5 ফুট লম্বা উপর দিয়ে একটা বার আছে, এই পজিশনে একজন দাঁড়িয়ে আছে, এই পজিশনে একজন দাঁড়িয়ে আছে, দুইজনেই ওই বারটার ম্যাক্সিমাম মানে স্ট্রেট লাইন যেহেতু সবগুলার ম্যাগনিটিউডই হচ্ছে ধরো 5 যদি হয়, এখানে একজন টেনে তাকে জিরোতে নামাবে, এই পাশে টেনে আরেকজন জিরোতে নামাবে, মাঝখানের অবস্থা কি হবে? 5 থাকবে। ইকুয়াল ম্যাগনিটিউড থাকবে, তাই তো স্যার? মাঝখানে 5 থাকবে। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। সেই জন্য আমরা দেখো এই যে এর আগের ক্লাসের আমি এটা একটু দেখাই আবার, এটা তুমি একটু বুঝতে চেষ্টা করবে। এইখানে দেখো এই একটা জিরো মাঝখানে কিন্তু তুমি একটা ম্যাক্সিমাম পেয়েছো, নাকি? হ্যাঁ স্যার। বাট এই ম্যাক্সিমাম কিন্তু এই পজিশনের সাথে কম্পারেবল না, কারণ এই পজিশনে একটা অলরেডি পোল আছে। বুঝতে পারছো? পোল থাকার জন্য তো সেখানে তুমি একটা ব্লো আপ হয় ম্যাগনিটিউডের, সুতরাং ম্যাক্সিমাম ম্যাগনিটিউড ওই পজিশনে পাবে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এই দুইটাকে হ্যাঁ স্যার বুঝতে নামাচ্ছে। পেরেছি। এখন এখন তুমি ধরো এইখানে তো ডিসটেন্স অনেক বেশি, এই পজিশনে একটা জিরো আছে, এই পজিশন জিরো আছে, তাহলে এই পজিশনে একটা গ্যাপ আছে না? জি স্যার। তাহলে এই পজিশনে আসলে তুমি হ্যাঁ ম্যাক্সিমাম স্যার। ম্যাগনিটিউড পাবা। এখানেও একটা ম্যাক্সিমাম ম্যাগনিটিউড পাবা, তবে সেই ম্যাক্সিমাম ম্যাগনিটিউড এই ম্যাগনিটিউডের চাইতে অনেক কম, ঠিক আছে? জি এই স্যার। তুমি কি বুঝতে পারলে? তাহলে পাই/3 তে স্যার একটা যদি এই পার্টটা একটু বুঝি নাই স্যার, যে বলছি স্যার যে জেড ইকুয়াল টু 1 থেকে, হ্যাঁ, স্যার এটা জেড ইকুয়াল টু 1 থেকে পরবর্তী জিরোর আগে মাঝের এই ফাঁকা জায়গার ম্যাক্সিমামটা পরবর্তী ম্যাক্সিমামের চেয়ে বড় হবে স্যার, এটা বলতে বড় হবে। চাচ্ছেন? হ্যাঁ, এটা বড় হবে, কারণ এই জিরো আর এই জিরো তো দুইটা মানে বেশি গ্যাপে আছে। দেখো এই জিরো এবং এই জিরো দুইটা রেডিয়ানে খুব কাছাকাছি আছে,
তার সাথে ডাবল ডিস্টেন্সে এই দুইটা জিরো আছে, সুতরাং এর মাঝখানে যে ম্যাগনিটিউড পাবা সেটা হবে এর চাইতে বেশি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে তুমি কি বুঝতে পারছো π/3 তে ম্যাগনিটিউডটা ম্যাক্সিমাম হবে তুমি যদি তুমি ম্যাগনিটিউড স্পেকট্রাম ড্র করো? হ্যাঁ স্যার। π/3 তে ম্যাক্সিমাম হবে। আর মিনিমাম কোথায় হবে? এখানে জিরোতে মিনিমাম হচ্ছে, আবার এখানে গিয়ে আরেকটা মিনিমাম হচ্ছে Minimum. নাকি? জি স্যার। তাহলে তুমি যদি ম্যাগনিটিউড স্পেকট্রাম ড্র করো, ম্যাগনিটিউড স্পেকট্রামের চেহারা কেমন হবে? জি তুমি স্যার, শুরু- 0 120। তুমি যদি রেডিয়ানে ড্র করা শুরু করো, জিরো থেকে শুরু করো, রেডিয়ান জিরোতে জিরো, তাই তো? হ্যালো? জি স্যার। স্যার তারপরে ম্যাক্সিমাম জি স্যার। কোথায়? π/3 তে। π/3 তে তারপরে আবার আরেকটা মিনিমাম কোথায়? 2π/3 2 জি পাই স্যার। বাই 3 তে। এটা হচ্ছে মেইন লব গেল, তারপরে এগুলা সাইড লব হিসেবে 5/3। আসতে থাকবে, তারপরে এগুলা সাইড লব হিসেবে আসতে থাকবে, ঠিক আছে? তাহলে জিরো থেকে জি স্যার। জিরো থেকে টুয়াইস পাই পর্যন্ত তুমি ড্র করতে পারো। উল্টা ভাবে তুমি অন্য দিকে করলে জাস্ট এটার একটা রেপ্লিকা তুমি নেগেটিভ সাইডে পাবা, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমার এটাকে আমরা বলি পাস ব্যান্ড। পরের তোমার 3 নম্বর পার্টটা ছিল যে ডিটারমাইন দ্য পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি ইফ দ্য স্যাম্পলিং রেট ইজ 6000 হার্টজ। এই পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি মানে কি? যে ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি। কারণ তোমরা জানো একটা ফিল্টার সাধারণত আমরা যখন ডিজাইন করি একেবারে সিঙ্গেল একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির সিগন্যাল হিসেবে পাস করবে, বিষয়টা এমন হয় না, তার একটা ব্যান্ডউইথ থাকে না? জি স্যার, ব্যান্ডউইথ। যেমন তোমাকে আমি এই গ্রাফটা যদি দেখাই, এটার 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 পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি কত রেডিয়ানে? জিরো নাকি? 0। জিরো। এটার এটার ব্যান্ডউইথ কেমন? 0। ব্যান্ডউইথ এটা কেমন ফিল্টার? লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার। ব্যান্ডউইথ আমরা ক্যালকুলেট করতে পারবো এই ম্যাক্সিমামের Low pass। √2 করে, ম্যাক্সিমামের √2 করে এই রেডিয়ানটা কত, সেই রেডিয়ানটাই হচ্ছে তার ব্যান্ডউইথ, তাই তো? তার মানে বিষয়টা এমন না যে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড যে ফ্রিকোয়েন্সিতে শুধু সেই ফ্রিকোয়েন্সি পাস করবে, আরো সাইডের কিছু ফ্রিকোয়েন্সিও পাস করে, তাই তো? জি স্যার। আচ্ছা, এইখানে আমরা বুঝতে পারতেছি তো এরকম π/3 এর আশপাশের ফ্রিকোয়েন্সি গুলো সে পাস করতে দিবে নাকি? π/3 চাইতে একটু বেশি বা কম, তাই না? জি স্যার। আচ্ছা, সুতরাং এই যে সেন্ট্রাল যে ফ্রিকোয়েন্সিতে একেবারে ম্যাগনিটিউড ম্যাক্সিমাম, সেটা হচ্ছে তোমার তাহলে পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি, সেটা π/3, বুঝতে পারছো? জি স্যার। π/3। তাহলে এই π/3 মানে ইকুইভ্যালেন্টলি তুমি যদি হার্জে কনভার্ট করো তাহলে কেমন? স্যার fs/6। fs/6। fs/6 মানে হচ্ছে fs যদি 6000, আমার এখানে 6000 দেওয়া থাকলো, তাহলে 100 হার্টজ, সরি 1000 হার্টজ। তাহলে 1000 হার্টজ ফ্রিকোয়েন্সি সিগন্যালকে সে সিগন্যালের জন্য ম্যাক্সিমাম তার ম্যাগনিটিউড হবে। এর চাইতে কম যদি ফ্রিকোয়েন্সি এর সাথে কমাও বা বাড়াও, একই রেটে ম্যাগনিটিউড কমতে থাকবে নাকি? জি স্যার। এই হচ্ছে বিষয়। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা কেমন ফিল্টার? এই ফিল্টারটা কেমন? ব্যান্ড পাস। এই ব্যান্ড পাস ফিল্টার তো ক্লিয়ার, বোঝা গেছে তো? জি জি স্যার। স্যার। ব্যান্ড পাস ফিল্টার, কারণ π/3 আশপাশের সিগন্যালগুলো সে পাস করতে দিবে, জিরো ফ্রিকোয়েন্সি সিগন্যাল সে ব্লক করতেছে, আবার একটা সার্টেন ফ্রিকোয়েন্সির পরের সিগন্যালগুলো সে ব্লক করতেছে, তাহলে সেজন্য এটা একটা ব্যান্ড পাস ফিল্টার। আমি এই ফিগারটা এখানে তোমাকে রেফারেন্স হিসেবে দিয়েছি, কারণ এখান থেকে তুমি জানো এটা যদি z=1 হয়, এটা মানে হচ্ছে ওমেগা s=0, fs=0। রেডিয়ানে এটা হচ্ছে 0, এইভাবে রেডিয়ানে এটা হচ্ছে π/2, এটা হচ্ছে টুয়াইস পাই। সেইখান থেকে তুমি ওই যে কনভার্ট করে তুমি ফ্রিকোয়েন্সিতে যেতে পারো, মানে রেডিয়ান দেওয়া থাকলে তুমি ফ্রিকোয়েন্সিতে যেতে পারো, মানে হার্টজে অথবা রেডিয়ান পার সেকেন্ডে যেতে পারো, সব কনভার্সন করতে পারো, তাই না? হ্যালো, শুনছো? জি স্যার। তাহলে এটা একটা ব্যান্ড পাস ফিল্টার। আচ্ছা, আমি তোমাদেরকে এখানে একটা পরবর্তীতে একটা এক্সারসাইজ দিয়েছি, এই এক্সারসাইজটা করার জন্য আমি তোমাদেরকে একটু এতক্ষণ যে ফিল্টার নিয়ে কথা বললাম সেইটা নিয়েই আমি আরেকটু আলোচনা করতে চাচ্ছি। প্রথম আলোচনা, আমার ফিল্টারটার ট্রান্সফার ফাংশন এরকম দেওয়া ছিল না এতক্ষণ, যেটা নিয়ে ডিল করলাম, h(n=0 থেকে 5 cos twice pi n/6 z ইনভার্স। এখান থেকে দেখা যাচ্ছে এই twice pi/6 এটা কত? 60। না, তুমি পাই রেডিয়ানেই বলো। twice pi/6 মানে হচ্ছে π/3 নাকি? জি স্যার। তাহলে একটু আগে আমরা অ্যানালাইসিস করে দেখলাম π/3 তে হচ্ছে তার পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি, π/3 তে। ক্লিয়ার? এই যে ট্রান্সফার ফাংশন দেখে আমি বুঝতে পারছি π/3 তে তার পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি। তুমি কি আমার কথা বুঝতে পারলে? জি স্যার। আচ্ছা, এই সেকেন্ড কথা,
n equals to 0 থেকে 5, n equals to 0 থেকে 5 মানে কয়টা এখানে টার্ম আছে? 6টা। তা 6টা। তাহলে তুমি যদি এভারেজ স্ট্রাকচার ড্র করো তাহলেও তোমাকে 6টা ট্যাপ ইউজ করা লাগবে, 6টা মাল্টিপ্লায়ার, একটা কম, একটা অ্যাডার, একটা কম ডিলে এলিমেন্ট ইউজ করা লাগবে। আচ্ছা, এই আর সেই ইম্পালস রেসপন্স গুলার ভ্যালু কেমন হবে? এইচ নট হবে যদি এই যে cos টুয়াইস পাই n বাই 6, cos টুয়াইস পাই n বাই 6, এখানে যদি n ইকুয়ালস টু 0 বসাও তাহলে যে ভ্যালু আসে সেটা হচ্ছে এইচ নট। যদি 1 বসাও সেই ভ্যালু যেটা আসবে সেটা h1, 2 বসালে যেটা আসবে সেটা হচ্ছে h2, এইভাবে। ক্লিয়ার? জি স্যার। সেটা আমি এখানে বলছি। হাউ মেনি ট্যাপস আর রিকোয়ার্ড ফর হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন? হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনে কয়টা ট্যাপ লাগবে? n in hz ranges from 0 to 5, একটু আগে যেটা বললাম, n এর ভ্যালু 0 থেকে 5 পর্যন্ত, সুতরাং ট্যাপ লাগবে টোটাল 0 থেকে 5 পর্যন্ত, মানে 6টা ট্যাপ। 6টা ট্যাপ। আচ্ছা, হোয়াট ইজ দ্য টাইপ অফ দিস ফিল্টার? কি ধরনের ফিল্টার আসলে এই 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 পোলজিও ডায়াগ্রাম থেকে ড্র করতে পারি? একটু আগে তোমাকে বললাম দেয়ার ইজ নো জিরো এট পাই বাই 3, পাই বাই 3 তে কোনো জিরো নাই। ইট ক্রিয়েটস এ গ্যাপ বিটুইন 0 এন্ড টুয়াইস পাই বাই 3। দেখো তাহলে এই যে জিরোতে এখানে একটা জিরো আছে, জিরোতে আরেকটা জিরো কোথায় আছে? টুয়াইস পাই বাই 3 তে, নাকি? এই জিরোটা মাঝে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, সেই জন্য সেটা হবে তার পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি। পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি হবে পাই বাই 3। এটা পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি, এই যে পাই বাই 3, এটা যদি আমি জানি, এটা রেডিয়ানে যদি জানি, তাহলে আমি সেটা কিসেও জানি? হার্জেও জানি, নাকি? জি স্যার। পাই বাই 3 রেডিয়ান ওমেগা মানে এস বাই হচ্ছে 6 এফএস বাই এফএস বাই 6, ওমেগা এস বাই 6 ইন রেডিয়ান পার সেকেন্ড, আর এফএস বাই 6 হচ্ছে হার্জ। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দেখো n ইকুয়ালস টু 0 থেকে 5 আছে, এটাকে তুমি যদি আলটিমেটলি সিম্পলিফাই করো যে এরকম ফর্মে আসে cos z মাইনাস cos টুয়াইস পাই বাই 6, যেটা যে cos টুয়াইস বাই 6 একটু আগে আমরা এখানে দেখালাম 0.5 হিসাবে। 0.5। আচ্ছা, আর z মাইনাস 1 আরো 3টা টার্ম আসে, দেখো আরো 3টা টার্ম আসে, নিচে আসে একটা z টু দি পাওয়ার 5। তাহলে 0 থেকে 5 আছে, চোখ বন্ধ করে নিচে তুমি একটা z টু দি পাওয়ার 5 লিখে ফেলতে পারো। আর উপরে যেটা আসবে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে z মাইনাস cos টুয়াইস পাই বাই 6, z মাইনাস cos টুয়াইস, এই যে এখান থেকে আসতেছে দেখো n বাদ দিলে cos টুয়াইস পাই বাই 6। ঠিক আছে? আচ্ছা, আর অন্য যেগুলো আসবে সেটা হচ্ছে প্রথম একটা cos টুয়াইস পাই 1 বাই 6, যেটা মানে cos টুয়াইস পাই বাই 6, সেটা বাদ চলে যাবে। তাহলে তুমি z টু দি পাওয়ার 6 মাইনাস 1 কে যদি এক্সপ্যান্ড করো, z মাইনাস 1, আর গুলো কি থাকে? z মাইনাস 1 ইনটু z মাইনাস e টু দি পাওয়ার z টুয়াইস পাই বাই 6, তারপর এটা হচ্ছে z মাইনাস e টু দি পাওয়ার z টুয়াইস পাই 2 বাই 6, এভাবে আসবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, সেইখানে সবসময় উপরে দুইটা টার্ম দেখো, z মাইনাস e টু দি পাওয়ার z টুয়াইস পাই বাই 6 এন্ড z মাইনাস e টু দি পাওয়ার z মাইনাস টুয়াইস পাই বাই 6, এই দুইটা টার্ম আসলে উপর থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে থাকবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, z এই যে দেখো z মাইনাস e টু দি পাওয়ার z টুয়াইস পাই বাই 6, এইটা মানে হচ্ছে z মাইনাস e টু দি পাওয়ার z টুয়াইস পাই মাইনাস টুয়াইস পাই বাই 6, মানে হচ্ছে z মাইনাস e টু দি পাওয়ার z টুয়াইস পাই 5 বাই 6। তার মানে z মাইনাস e টু দি পাওয়ার z টুয়াইস পাই বাই 6, এইটা ক্যান্সেল আউট করবে উপর থেকে কোনটাকে? z মাইনাস e টু দি পাওয়ার z টুয়াইস পাই 5 বাই 6। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই হচ্ছে বিষয়। এখন তোমাকে আমি একটা কোশ্চেন করি, যদি এই প্রবলেমটাই n ইকুয়ালস টু 0 থেকে এখানে তুমি 5 না দিয়ে 10 দেওয়া থাকতো, তাহলে কি হতো? সেম, অন্য সব সেম, তাহলে কি হতো? স্যার এইখানে একটা ব্যান্ড পাস ফিল্টারই হইতো, কিন্তু তার ব্যান্ডউইথটা কমে যেত। ব্যান্ডউইথটা কমে যেত। এই তুমি কি অন্য সবাই কি বুঝতে পারছো? কারণ তখন কি হতো, এই পাই বাই 3 তে একটা গ্যাপ ক্রিয়েট হইতো, কিন্তু এই যে জিরো গুলার পজিশন আরো ঘন ঘন হতো। তখন এখানে কয়টা জিরো আছে দেখো, 1 2 3 4 5টা না? দেখো 1 2 3 4 5টা জিরো। যদি তুমি n ইকুয়ালস টু 0 থেকে 10 বসাতা, তাহলে আলটিমেটলি আসলে জিরো থাকতো তোমার 9টা। হ্যাঁ। ক্লিয়ার? ঠিক আছে? হ্যাঁ স্যার। 9টা জিরো, মানে তখন এইখানে একটা জিরো বসে হয়তো এইখানে আরেকটা জিরো বসতো, হ্যাঁ তাই বসতো, এখানে একটা জিরো বসতো, এইখানে আরেকটা জিরো বসতো, এইখানে একটা জিরো, এর মাঝে আরেকটা জিরো, এরকম করে জিরো বসতো। তখন পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি পাই বাই 3 তেই থাকতো, বাট তোমার যে একটু আগে তুমি যেটা বললে ব্যান্ডউইথটা কমে যেত। ঠিক আছে? জি স্যার, তুমি কি এই কথাটা বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। বোঝা এই গেছে। ব্যান্ডউইথ কমে যাওয়া কি তোমার তুমি এতে কি তোমার সুবিধা হলো না অসুবিধা হলো? স্যার সুবিধা হলো। এই সুবিধা অসুবিধা কোনোটাই হলো না, বা দুইটাই হলো। আসলে আমার রিকোয়ারমেন্টটা কি, আমি যদি খুব ন্যারো ব্যান্ডউইথ ফিল্টার চাই, তাহলে তোমাকে বোঝা যাচ্ছে যে তোমাকে এই যে ফিল্টারটা ডিজাইন করবা, তখন n ইকুয়ালস টু 0 থেকে 10 বসালে এখানে ট্যাপও লাগবে 10টা, নাকি? হ্যাঁ স্যার।
হ্যাঁ, তার মানে আমি যদি ন্যারো ব্যান্ড ফিল্টার ডিজাইন করি, আমি ধরো একটা পার্টিকুলার খুব ন্যারো রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিতে চাই, সেক্ষেত্রে আমাকে ন্যারো ব্যান্ড ফিল্টার ডিজাইন করা লাগবে। যদি আমি আরো ব্যান্ডউইথ আরো বেশি চাই, তাহলে আমি সেই ব্যান্ডউইথটাকেও এভাবে ভেরি করাতে পারবো। মানে π/3 তার সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি থাকবে, পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি, বাট ব্যান্ডউইথ ডিফারেন্ট হবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এখন জি স্যার। কোনটা কোনটা সুবিধা অসুবিধা সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্ট। আমার অ্যাপ্লিকেশনে যদি ন্যারো ব্যান্ডউইথ ফিল্টার লাগে তাহলে সেটা সুবিধা, আর যদি এই, কিন্তু তোমার এখানে একটা অসুবিধা তো বোঝা যাচ্ছে, তুমি যদি ব্যান্ডউইথ ন্যারো করতে চাও তাহলে তোমার হার্ডওয়্যার স্ট্রাকচার কি কস্টলি হবে নাকি কস্টলি। জি কস্টলি স্যার, হবে? কস্টলি হবে। বেশি ট্যাপ ইউজ করা লাগবে। তাহলে তুমি কি এই প্রবলেমটা ক্লিয়ার বুঝতে পারছো? ব্যান্ড পাস ফিল্টার আমি যদি তোমাকে এখন বলি যে কোনো পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি যদি দিয়ে দেওয়া থাকে, একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করো যার ট্যাপ হবে এতগুলা, তাহলে পারবে না? জি স্যার। জি স্যার, করা যাবে। আচ্ছা, তাহলে আমি তোমাকে দেখো, এটাকে তোমাকে তোমাকে যদি বলে দেওয়া থাকে এই ফিল্টারটা যদি ডিজাইন করতে বলা হয়, তোমার পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি কত এটার? π/3 নাকি? 5/3। তাহলে তোমাকে তোমাকে সিম্পলি বলে দেওয়া থাকতে পারে তুমি একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করো যার পাস ব্যান্ড ফিল্টার ফ্রিকোয়েন্সি হবে π/3, আর ট্যাপ হবে কয়টা? 6টা। 6টা। ট্যাপ 6টা। ট্যাপ হবে 6টা। এই π/3 থাকলেও যখনই বলবে তোমার ট্যাপ 6টা, তখন সেটাকে টুয়াইস পাই n/6 এই ফর্মে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। জি যদি স্যার। তোমাকে বলতো 4টা ট্যাপ থাকবে, তাহলে কি করতে? 0 to 3। 0 to 0 3। to 3। 0 to 3 তোমাকে বলে দেওয়া থাকলো পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি একই, π/3। তাহলে এখানে কি করতে? এই স্যার π/3টাকে তোমাকে আলটিমেটলি ঘুরে ফিরে টুয়াইস পাই n/4 ফর্মে আনা লাগতো। ঠিক আছে? হ্যাঁ স্যার। কারণ তোমার ট্যাপের উপর ডিপেন্ড করে, তার জন্য যা করা লাগে সেটাকে এই রেশিও করা যাবে না কি? যাবে না? স্যার এটা একটু বুঝলাম না স্যার। মানে স্যার যতগুলো ট্যাব থাকবে স্যার 2 পাই স্যার অত দেওয়া লাগবে। হ্যাঁ, টুয়াইস পাই n/6। এখানে তুমি অন্য একটা টার্ম যোগ করতে পারো, যেমন এটাকে তুমি টুয়াইস π/3 কে তুমি টুয়াইস π/4 ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবা না? এই বলছো না কেন? π/3 কে টুয়াইস π/4 ফর্মে যদি 4টা ট্যাপ থাকে, পারবা না? হ্যাঁ স্যার পারা যাবে স্যার। টুয়াইস π/4, তাহলে টুয়াইস π/4 কত হলো? π/2। জি স্যার। তাকে সামথিং দ্বারা গুণ করা লাগবে, গুণ করে তোমাকে আলটিমেটলি π/3 বানাতে হবে। এই তুমি কি আমার কথা বুঝছো না? তুমি এইভাবে আমি এখানে কাগজ কলম থাকলে আমি দেখতে পাবো। ধরো তোমার হ্যাঁ স্যার স্যার 4/6 দিয়ে গুণ করলে হবে স্যার। আলটিমেটলি তোমার π/3 তোমার ব্যান্ডউইথ, এটাকে বানাতে হবে π/4, তাই তো? জি স্যার। π/4 বানাতে গেলে কি করতে হবে? স্যার 4/6 দিয়ে গুণ করতে হবে। তাহলে টুয়াইস পাই রাখতে হবে একটা। টুয়াইস পাই তার সাথে কি গুণ আকার আসবে? এই যা গুণ আকার আসবে সেটা আসবে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি তোমাকে পরের প্রবলেমটা দেখাই, সেটা দেখো, তাহলে বুঝতে পারবে। তোমাকে বলছে ডিজাইনে 8 ট্যাপ ব্যান্ড পাস ফিল্টার দ্যাট উইল পাস ফ্রিকোয়েন্সিজ সেন্টার্ড এট থ্রাইস π/4। থ্রাইস π/4 হবে তার পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? জি স্যার। আর তোমাকে আমি হিন্ট দিয়ে দিয়েছি 8 ট্যাপ ফিল্টার, তাহলে কনভার্ট 3π/4 টু, মানে নিচে 8 আনতে হবে। তাহলে 3π/4 এটাকে টুয়াইস পাই 3/8 এই ফর্মে রিপ্রেজেন্ট করা যায় না? দেখা একই থাকলো। এই বুঝতে পারছো? জি স্যার এখন বুঝতে যেহেতু পারছি। 8 ট্যাপ নিচে 8 দিতে হবে, তার জন্য উপরে যা দ্বারা গুণ করা দরকার তা দিয়ে তুমি গুণ করবা। ওকে? স্যার তাহলে কমনলি স্যার মনে রাখি যে যেটা আমার পার্সেন্ট থাকবে সেটা হরে হচ্ছে আমার ট্যাপ নাম্বারটা যেভাবেই হোক আনতে হবে। হ্যাঁ, এটাই তো সেইটাই। স্যার সিস্টেমটা। হ্যাঁ, এটাই কথা। সেটা কনভার্ট করার জন্য আমার যা গুণ করা লাগবে সেটাই যা হচ্ছে আমি গুণ করবো। করা লাগবে, যা করা লাগবে করবা। তাহলে এই ফর্মে আচ্ছা রিপ্রেজেন্ট ঠিক করা আছে লাগবে, ওকে মানে স্যার। টুয়াইস পাই n/8 এই ফর্মে রিপ্রেজেন্ট করা লাগবে। আচ্ছা, তাহলে তুমি এই যদি জানো তাহলে তার ট্রান্সফরমেশন খুব সহজে এখন বের করে লিখতে পারো। কিরকম? hz ইকুয়ালস টু সামেশন, এখানে একটু বাদ পড়ে গেছে, n ইকুয়ালস টু 0 থেকে 7, যেহেতু 8টা ট্যাপ নাকি? জি স্যার। আর কি cos এই যে দেখো পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি যেটা, সেটা cos টুয়াইস পাই 3 n/8, একটা n আসলো ইনটু যেটা ধরো মাইনাস n নাকি? হ্যাঁ জি স্যার। এই দেখো আমরা আগের প্রবলেমে একই কাজ করছি, একই ছিল। n ইকুয়ালস টু 0 থেকে 5 cos টুয়াইস পাই n/6 ইনটু যেটা ধরো মাইনাস n। এটার সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি ছিল π/3। π/3 কে আমরা রিপ্রেজেন্ট করছি টুয়াইস পাই 6। ওকে? ঠিক আছে?
মানে এতক্ষণ আমি ট্রান্সফার ফাংশন দেওয়া ছিল, আমি প্রসেসটা করে দেখালাম যে এটা একটা ব্যান্ড পাস ফিল্টার। এখন তোমাকে বলছে ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে, যার রিকোয়ারমেন্ট দেওয়া আছে, তাহলে এটা হবে তার কি, এটা হবে তার ট্রান্সফার ফাংশন নাকি? জি স্যার। জি স্যার। এটাকে তুমি যদি এক্সপান্ড করো তাহলে কি আসবে? একটা আসবে তোমার জেড মাইনাস কস টুয়াইস পাই 3/8, এরকম আসে না? এই যে আসলো জেড মাইনাস কস টুয়াইস পাই বাই 6, এই যে কস টুয়াইস পাই বাই 6 একটা টার্ম আসলো না? এই শুনছো আমার কথা? এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে জেড মাইনাস কস টুয়াইস পাই 3/8 একটা টার্ম আসবে, এটা কত হয় রে ভ্যালু? স্যার 3π/4 স্যার 135 135 কজ 135 ডিগ্রি ভ্যালু কত? মাইনাস -1 1 বাই by রুট root 2 টু। -1/√2 আসে? জি আচ্ছা, স্যার। এই ট্রান্সফর্মেশন আমি দিয়েছি, এটা ঠিক আছে কিনা আমি জানি না। যাই হোক, একটা এরকম কজ স্যার প্লাস 1 বাই, না হ্যাঁ -1/√2। স্যার মাইনাস আচ্ছা মাইনাস। আচ্ছা, যাই হোক, একটা এরকম টার্ম আসবে, পরের টার্মটা আসবে একটা z-1, এই একটা এখানে মনে হয় কোনো একটা মিস হয়ে গেছে। আচ্ছা, আরেকটা আসবে z-1 নাকি? জি স্যার। তার মানে আলটিমেটলি আসবে নিচে হবে z⁶ ইন্টু e⁻⁻z টুয়াইস পাই 3/8, আরেকটা আসবে e⁻⁻z টুয়াইস পাই 3/8, এরকম দুইটা টার্ম নিচে আসবে না? এই দুইটা টার্মের সাথে উপরের দুইটা টার্ম ভ্যানিশ হবে, ভ্যানিশ হয়ে আলটিমেটলি কিছু থাকবে, তাই তো? থাকবে না? হ্যাঁ স্যার। জি। সেটা তুমি এখন ই করবা, এই পোলজিরো ডায়াগ্রাম ড্র করবে। এখন একটু আমাকে এইটা দেখো, ধরো আমি এই শোনো, এই জেড ট্রান্সফর্ম আমি এক্সপান্ড করার পরে তুমি কি আসে তুমি ভালো করে লিখবে, এটা ভুলও থাকতে পারে, ঠিক আছে? ধরো যদি এরকম একটা ট্রান্সফার ফাংশন আসে, এটা পোলজিরো ডায়াগ্রাম ড্র করা যাবে না? যাবে তো নাকি? জি হ্যাঁ স্যার। স্যার, কারণ হচ্ছে এখানে তো আমরা দুইটা পোল জিরো ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর 6টা জিরো 6টা পোল পাবো, পরে 6টা জিরো 6টা পোল বসাই দিব। ছয়টা পোল বসালে জিরো গুলো বসালা, তাহলে দেখো ক্যান্সেল আউট হলে দেখবা যে এই জিরো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, মাঝখানে এইখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে না এখন? জি স্যার, ওইখানে আমরা এই হচ্ছে পাঁচ তোমাকে ব্যান্ড তোমাকে একটু সেন্টার কিন্তু ক্লিয়ারলি বোঝা লাগবে, এইখানে একটা গ্যাপ ক্রিয়েট হওয়া মানে হচ্ছে তার উল্টা দিকে আরেকটা গ্যাপ ক্রিয়েট হওয়া, কারণ যে কমপ্লেক্স কনজুগেট হিসেবে আসে সব সময়, তাই তো? জি হ্যাঁ স্যার। স্যার। তাহলে এইখানে একটা গ্যাপ যদি ক্রিয়েট হয়, তাহলে এই 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 যে যে পজিশনে এটা দুইটা, এই যে এইটা একটা জিরো, এটা একটা জিরো, তার এক্স্যাক্টলি মাঝের পজিশনটা হবে পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? জি জি স্যার। স্যার ক্লিয়ার। তাহলে কত কত হবে এই পজিশন যদি হয়? 135 3π/4 আর কি। 3π/4, তাহলে 3π/4 হবে তার পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি। সে যদি হয় তাহলে হার্জে কত হবে? হার্জে কত হবে সেটা ডিপেন্ড করবে এফএস এর উপর নাকি? যেমন এটা যদি হ্যাঁ স্যার। পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি যদি 3π/8 হয় রেডিয়ান, হার্জে কত হবে? এই তোমরা একটু এই শীটগুলো দেখে আসো না কেন? সিম্পলি 3fs/8 3fs/8, 3fs/8 মানে এই জিনিস পাইটা বাদ দিয়ে যা থাকবে তাকে fs/2 দ্বারা গুণ করবা, স্যার 3000 হার্জ হবে আর কি। হ্যাঁ ঠিক আছে, যা হয় হবে। 3fs/8। তাহলে এইভাবে তোমাকে ডিজাইন করা শেখা লাগবে, কত ট্যাব দেওয়া থাকবে, পাস ব্যান্ড সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, ট্রান্সফার ফাংশন এইভাবে তোমাকে ডিরাইভ করতে হবে, তারপরে অন্যান্য সবগুলো সিম্পলি ক্যালকুলেশন করা লাগবে। আচ্ছা, আরেকটা এখানে প্রবলেম দিয়েছি, ধরো ডিফারেন্স ইকুয়েশন দেওয়া আছে, yn ইকুয়ালস টু এরকম 1.6 এত দেওয়া আছে, 1.6 cos টুয়াইস পাই বাই 7 এর একটা ফিক্সড ভ্যালু আছে না? জি স্যার। হ্যাঁ স্যার। এই ভ্যালু তুমি আচ্ছা তো ক্যালকুলেট করতে পারবা, ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবে। এটা যদি জেড ট্রান্সফর্ম করো তাহলে yz ইকুয়ালস টু সামথিং ইনটু জেড ইনভার্স yz মাইনাস 0.64 ইনটু জেড ইনভার্স -2 এরকম আসবে না, ইনটু yz করা যাবে না বোথ সাইডে জেড ট্রান্সফর্ম নিয়ে? হ্যাঁ স্যার করা যাবে। বোথ সাইডে যদি জেড ট্রান্সফর্ম নিয়ে করতে পারো তাহলে তাহলে yz বাই xz ইকুয়ালস টু hz টা ক্যালকুলেট করা যাবে তো নাকি? জি স্যার, ওই জেড থেকে আমরা আবার পোল জিরো বের করতে পারবো। তাহলে এই সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা বের করতে বলছে, সেইখান থেকে তুমি পোল জিরো ডায়াগ্রামটা ড্র করতে বলছে। আমি এখানে সরি, আমি জানি না, আমার মনে হয় মোটামুটি এরকম একটা পোল জিরো ডায়াগ্রাম হবে, এইখানে একটা জিরো থাকবে, এইখানে আরেকটা জিরো থাকবে, এখানে একটা পোল, এখানে একটা পোল থাকা মানে এখানে আরেকটা পোল থাকবে, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাদের এই এই ফ্রিকোয়েন্সি ডোমেইনে আরো আমরা ফিল্টার ডিজাইন ধীরে ধীরে পড়তে থাকবো। এরপরে আমরা এফআই এর ফিল্টার, আই এর ফিল্টার পড়বো, তার আগে মাঝখানে একটু ফুরিয়ার ট্রান্সফর্ম পরের ক্লাস থেকে আমরা পড়া শুরু করব। সুতরাং আমার মনে হয় আমাদের কোর্সের কিছু বেসিক ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে অলরেডি আমরা আলোচনা করতে পেরেছি। এরপরে আমরা সরাসরি আরো ফিল্টার ডিজাইনে চলে যাবো, এর পরবর্তী পড়ালেখাগুলা
ফিল্টার ডিজাইনের উপর হবে। শুধুমাত্র তার আগে আমরা একটু ফুরিয়ার ট্রান্সফর্ম এবং ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্মটা দেখে নিব। এই তোমাদের কি কোনো কোশ্চেন আছে? স্যার ফিল্টারের এই টপিক গুলোর জন্য স্যার কোন বইটা ভালো হবে? এই আমি এখন যেগুলা পড়াচ্ছি এগুলা আমার মনে হয় জার্ভিসের বইতে কিছু পেতে পারো, বুঝতে পারছো? স্যার অত একটা পাইনি স্যার, আর কি বাইরের ইউনিভার্সিটির সাইট টাইডে একটু একটু দেখছি, এগুলা বইতে অত পাইনি। এগুলা কোন বই থেকে আমি নিজেও খুব ভালো করে জানি না, বুঝতে পারছো? তুমি খুঁজে দেখতে পারো, বিভিন্ন বইতে হয়তো এরকম আইডিয়াটা এটা কিছু করা আছে। এই লেকচার ম্যাটেরিয়ালস গুলো আসলে তোমাদেরকে একেবারেই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বলতে পারো, যে এই ম্যাটেরিয়ালস গুলো আসলে কোনো একজন টিচার এইরকম করে নিজে ক্লাসের স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য তার মতো করে কাস্টমাইজ করেছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এখন কোন টিচার করেছে সেটা আমার একজন টিচার, তাকে তুমি চিনবে না। আমি যখন পিএইচডি করেছি তখন আমি অ্যাডভান্স ডিজিটাল সিগন্যাল প্রসেসিং একটা কোর্স করেছিলাম, সেইখানে এই টপিকগুলো উনি ওনার মতো কভার করেছে। ওনার স্লাইড থেকে আমি এখানে কিছু কিছু বিষয় রিপ্রেজেন্ট করতেছি। আমি আবার নিজে আমার মতো করে, যাতে তোমাদের জন্য সুইটেবল হয় সেটা করে আমার মতো মডিফাই করে তোমাদেরকে প্রেজেন্ট করতেছি। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? সুতরাং হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এক্স্যাক্টলি এরকম প্রবলেম তুমি কোনো বইতে এভাবে পাবে না, ঠিক আছে? কিন্তু এই বেসিক আইডিয়াগুলো সব বইতেই আছে। আচ্ছা, এই ঠিক আছে তোমাদের এই ক্লাসটা এখনই একটু রেখে দিতে চাচ্ছি, হ্যাঁ? আচ্ছা তুমি কি আচ্ছা স্যার। তুমি আচ্ছা একটু তোমরা একটু অপেক্ষা করো। তোমরা কি এই 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 স্লাইডটা দেখতে পাচ্ছ? একটা পিডিএফ ফাইল, সরি একটা ওয়ার্ড জি স্যার, ফাইল, আমাদের এক্সপেরিমেন্ট 2। এক্সপেরিমেন্ট 2। এটা তোমাদেরকে আমি তোমরা আমার 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 সাথে তোমার এগুলা নিয়ে কথা বলার দরকার নাই। তুমি সব সময় দেখবে যে তোমাদের যে ল্যাবের জন্য একটা আলাদা গুগল ড্রাইভ শেয়ার করেছি না, জি স্যার পেয়েছি। সেইখানে তোমরা এখানে পাবে। আচ্ছা, এই আজকের যে ল্যাবটা কি প্রসেসে করবে এখানে সব বিস্তারিত আমি এগুলা তোমাদেরকে লিখে দিয়েছি। তুমি কি বুঝতে পারছো? কোন ম্যাথল্যাব ফাংশন ইউজ করা লাগবে, এক্সাম্পল টু এক্সাম্পল দিয়ে সব। এটা যদি কেউ পড়ে থাকো, সে আজকের ল্যাবটা সুন্দর মতো করতে পারা উচিত, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো আজকের ল্যাব ক্লাসটা আমি আসলে নিতে চাচ্ছি না, নিতে পারবো না, বুঝতে পারছো? আচ্ছা স্যার, এখানে শুধু স্যার এফএফটি টা ডিএফটি টা বুঝেননি, ওটা মনে হয় আমাদের এখনো পড়ানো হয়নি আর কি। না, পড়ানো হয়েছে। ডিএফটি পড়ানো হয় না তোমাদেরকে সিঙ্গেল সিস্টেমে? টি পড়ছি স্যার, হ্যাঁ ডিএফটি পড়েছি। এই কোর্সে পড়িনি ডিএফটি। এই ডিএফটি আর এফএফটি আমরা এই কোর্সে আমরা পরের ক্লাস থেকে পড়া শুরু করব। এফএফটি এবং ডিএফটি সেম জিনিস। আলটিমেটলি তুমি কোনো একটা সিকোয়েন্সের যদি ডিএফটি করো আর এফএফটি করো, একই রেজাল্ট আসবে। ইনফ্যাক্ট সেম জিনিস, শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে ডিএফটির চাইতে এফএফটি ক্যালকুলেশন করা, মানে তুমি যদি টাইম কমপ্লেক্সিটি হিসেবে দেখো, কম সংখ্যক অপারেশন লাগে। সেই জন্য এটা ফাস্ট, মানে কম্পিউটার ইউজ করে যদি করো এই ক্যালকুলেশনটা খুব ফাস্ট করা যায়। এই জন্যই এইটার নাম হয়েছে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, এফএফটি। বাট এটা ডিএফটি ছাড়া অন্য কিছু না, একই জিনিস। তুমি কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, জি স্যার। তুমি যদি কোনো একটা সিকোয়েন্সের ডিএফটি ক্যালকুলেট করতে চাও, ম্যাথল্যাবে তোমাকে এফএফটি ফাংশনটা ইউজ করা লাগবে। কারণ এফএফটি একটা ফাংশন হিসেবে রাখছে, এফএফটি মানে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। এটা আলটিমেটলি তোমাকে ডিএফটিটা ক্যালকুলেট করে দেবে। এই যে আমি লিখে দিচ্ছি, দেখো, এফএফটি অফ এক্স এন টু ফাইন্ড দ্য এন পয়েন্ট ডিএফটি অফ দ্য সিকোয়েন্স এন। ধরো একটা সিকোয়েন্স এন ইউজ করলা, এন এর সিকোয়েন্সে ধরো 5টা ডাটা পয়েন্ট যদি থাকে, তুমি যদি ডিএফটি করে 10টা পেতে চাও, তাহলে সেভাবে তোমাকে ইউজ করা লাগবে। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যালো, তুমি এফএফটি সম্পর্কে শুধু এতটুকু জানো যে এটা আসলে ডিএফটি ক্যালকুলেট করে। আমরা ম্যাথ পরের ক্লাস থেকে এফএফটির স্ট্রাকচার কিভাবে কম্পিউটেশনালি এটা এফিসিয়েন্ট সেটা আমরা পরের ক্লাসে দেখব, মানে থিওরি ক্লাসে। এটা তোমরা পারবে না। তোমরা এটাকে আমি কিন্তু একটা ল্যাব হিসেবে কাউন্ট করতেছি। নেক্সট ক্লাসে যখন আসবে, তোমাদের যদি এটা রিলেটেড কোনো প্রবলেম থাকে আমাকে জানাবে, তখন এটা নিয়ে আমরা কথা বলবো, প্লাস পরের ল্যাব করব। কিন্তু এটা কিন্তু তোমাদের একটা ল্যাব হিসেবে অলরেডি